রাতেও ঘোষণা হলো না জাকসুর ফল, জনবল বাড়িয়েও গতি আসেনি ভোট গণনায়। অনিয়মের অভিযোগ এনে এক নির্বাচন কমিশনারের পদত্যাগ। আমরা আরও বেশি সংখ্যক গণনায় লোক নিয়োজিত করেছি। আমাদের একটু স্পেসের সংকট আছে। মহাখালী ফ্লাইওভারের রহস্যে ঘেরা সুড়ঙ্গ পথ, অপরাধী আর ছিন্নমূলদের নিরাপদ আশ্রয়স্থল। বছরখানেক আগে বন্ধের কথা থাকলেও উদ্যোগ নেই কর্তৃপক্ষের। তারল্য সংকটের অজুহাতে দুর্বল ব্যাংকগুলোতে আটকা বিপুল রেমিটেন্স, অনৈতিক বলছেন বিশ্লেষকরা। অভিযোগ পেলে ব্যবস্থা, জানালো বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা তাদের অ্যাকাউন্টে আসছে, তারপরে এটা সারেন্ডার করে টাকার জোগাড় কেন্দ্রীয় ব্যাংক থেকেই পাবে। অতএব এইটা কোনো অজুহাতই হতে পারে না, এটা একটা অপরাধের কাছাকাছি পর্যায়ে পড়ে। ভরা মৌসুমে চাঁদপুরে চড়া ইলিশের দর মন প্রতি বেড়েছে 3 থেকে 400 টাকা। রফতানির খবরে দাম চড়া বলছেন ভোক্তারা। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন উদয়নগর বিজিবি ক্যাম্প, পানিতে তলিয়েছে ফসলি জমি সহ বসতবাড়ি। ফাইলবন্দি পাউবোর স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাবনা। আকাশপথেও সিন্ডিকেটের দৌরাত্ম্য, কৃত্রিম সংকট তৈরি করে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। 20,000 টাকা দিয়ে টিকিট খরিদ করে দেশে যাওয়া হয়, কিন্তু সেম ওয়েতে দেশের থেকে 60,000 টাকা দিয়ে টিকিট কিনে আসতে হয়। আমরা যদি এখান থেকে ইউরোপ যাই, তারপরেও এত টাকা না, বাংলাদেশে যাইতে যত টাকা, বাংলাদেশ থেকে আসতে যত টাকা লাগে। ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়া বেলারুশ মহড়া শুরু। আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ পোল্যান্ডের। সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে জোটভুক্ত দেশগুলো। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে খেলা প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তানজিম সাকিব। রাত পেরিয়ে ভোর, তারপরও শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর। ভোট প্রদানের 40 ঘন্টা পার হলেও এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফল ঘোষণা হয়নি, চলছে গণনা। নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা। দাবি করেন মেশিনের মাধ্যমে ভোট গণনার। এই অবস্থায় নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য। সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে শুক্রবার দিবাগত রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু নির্ধারিত সেই সময়ও পার হয়ে গেছে। সময় যত গড়াচ্ছে শিক্ষার্থীদের মাঝে ততই বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। তারা বলছেন এভাবে অপেক্ষার কারণে জাকসু নির্বাচনের আনন্দই থাকলো না। এদিকে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল 9টা থেকে, শেষ হয় বিকেল 5টায়। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং আপনাদের সক্রিয় সহযোগিতা যেভাবে আগে পেয়েছি এই সহযোগিতা অব্যাহত থাকবে সেটা আশা করি। আমরা আরও বেশি সংখ্যক গণনায় লোক নিয়োজিত করেছি। আমাদের একটু স্পেসের সংকট আছে, সেই স্পেসের সংকটটাকেও আমরা কিছুটা মিনিমাইজ করার চেষ্টা করছি। আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এরকম আজগুবি একটা কারণ টেনে হঠাৎ করে যে আমাদের এরকম একটা সমস্যা তৈরি করা হলো, বিষয়টা আমরা সত্যি নেগেটিভভাবে নেতিবাচক হিসাবেই দেখতেছি। ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে, তার গ্লানি এখন আমরা টানছি। জাকসুর ভোট গণনার সবশেষ পরিস্থিতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। ক্যাম্পাসে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, রাত পেরিয়ে ভোর হয়েছে, দিনের যে আলো সেটিও কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর কত সময় লাগতে পারে ফলাফল ঘোষণা করতে?
রাবি, আমার জানা নেই নিকট অতীত বা দূর অতীতে যে কোনো নির্বাচনের ফলাফল পেতে এত ঘন্টা সময় লেগেছে। টানা 34 ঘন্টা ধরে ভোটের যে ভোট গণনা সেটি চলছে, তাও আবার মাত্র 8,000 ভোট, 8,000-এরও কিছু কম ভোটের গণনা। সেটি শেষ করতেই 34 ঘন্টা লেগে গেছে এবং এখনও 9টি বক্স বাকি আছে, অর্থাৎ এখনও 9টি হলের ভোট গণনা বাকি রয়েছে, যেগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের। তো সুতরাং এই 9টি গুনতে যদি আমরা একটির জন্য আধা ঘন্টা করে ধরি তাহলেও 4.5 ঘন্টার মতো লাগতে পারে, অর্থাৎ এখন থেকে 12টা 12:30, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে বেলা 2টার আগে অন্তত এটার ফলাফল পাওয়া সম্ভব নয়। এবং এই কারণে যেটি ঘটেছে যে 5 ঘন্টায় বিরতি দেওয়ার পরেও প্রায় টানা 34 ঘন্টা ধরে ভোট গণনা চলছে। এখনও কোনো শুধু মাত্র হলগুলো শেষ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ শুরু করেছে, তারপরে মাঝখানে নানা ধরনের নাটকীয়তা ছিল। এই যে টানা কাজ করতে গিয়ে একজন শিক্ষিকার মৃত্যু হলো, মৃত্যুতে ক্ষোভ জানিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। সব কিছু মিলিয়ে পুরো দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপিয়েছেন যারা ভোটার এবং প্রার্থীরা। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের অদূরদর্শিতা এবং অক্ষমতা বা সক্ষমতার অভাবকে তারা দায়ী করছেন। যদি তারা প্রস্তুতি এবং বলছেন যে পূর্ণাঙ্গ প্রস্তুতি না নিয়েই এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করেছে। পাশাপাশি আরও অভিযোগ করেছেন যে শুধুমাত্র একটি প্যানেলের অভিযোগের প্রেক্ষিতে যে ওএমআর পদ্ধতি যারা শুরু করার কথা ছিল সেটি বাদ দিয়ে সনাতন পদ্ধতিতে ভোট গ্রহণ নেওয়া হয়েছিল এবং ভোট গ্রহণের পরে সনাতন পদ্ধতিতে আবার সেই ভোট গণনা শুরু করেছে, যার কারণে এত বিলম্ব হয়েছে এবং এই এত বিলম্ব হতে গিয়ে নানা ধরনের অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে এখানে। তবে তারা আশা করছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, যেহেতু 33 বছর পরে তাদের কাঙ্ক্ষিত এই ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাদের মধ্য থেকে তাদের নেতৃত্ব নির্বাচনের যে উৎসব আমেজ বা উদ্দীপনা ছিল সেটি যাতে একেবারে পুরোপুরি ফিকে হয়ে যাওয়ার আগে অন্তত এই যে নির্বাচনের ফলাফল সেটি ঘোষণা করা উচিত। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিনেট ভবনের বাইরে ভোটের ফলাফলের জন্য অপেক্ষায় আছেন অনেকে। সেখানকার বিস্তারিত খবরাখবর জানবো সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে। রেদওয়ান, প্রধান নির্বাচন কমিশনারের প্রত্যাশা অনুযায়ী রাতে তো ভোট গণনা শেষ হয়নি, ফল ঘোষণায় এত বিলম্ব, শিক্ষার্থীরা কি বলছেন? রাব্বি, সারা রাতভরই কিন্তু আমরা দেখিয়েছি যে সিনেট ভবনের ঠিক বাহিরেই শিক্ষার্থীদের বেশ অবস্থান ছিল। তারা রাতভর অবস্থান করছিলেন এবং সবাই মিলে আসলে প্রত্যাশা করছিলেন যেন রাতেই নির্বাচনী ফলাফল দেয়া যায়। কিন্তু এই মুহূর্তের যে পরিস্থিতি সেটি যদি একটু দেখাতে চাই যে সিনেট ভবনের পুরো নিচতলায় কিন্তু এখন প্রায় ফাঁকা, কোনো স্টুডেন্টই এখন আর অপেক্ষমান নাই। সেখানে আসলে পুরোপুরি যারা ছিলেন সকাল ভোর পর্যন্ত যে নির্বাচনের ফলাফল দেয়া হবে কিনা সে অপেক্ষায় এখন পুরোটাই খালি হয়ে গেছে। শিক্ষার্থীরাও আমাদের জানিয়েছেন যে আসলে শেষ পর্যন্ত তারা আর ধৈর্য কুলাতে না পেরে কিন্তু এখান থেকে চলে গেছেন এবং তারা অনেকেই ধারণা করছেন যে আসলে দুপুরের আগে এই ফলাফল কোনোভাবেই দেয়া সম্ভব না, এমন ধারণা থেকেই কিন্তু তারা এখান থেকে চলে গেছেন। এবং অনেকে বলছেন যে আসলে এই যে ধৈর্যের বাঁধ তাদের ভেঙে গেছে, সারা রাত ভর অপেক্ষার পরও যখন তাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল পাননি, অনেকে বিরক্ত হয়ে গেছেন, আসলে ক্লান্ত হয়ে গেছেন অনেকে, যার কারণে কিন্তু এই সিনেট ভবনের এলাকা থেকে স্টুডেন্টরা হলে চলে গেছেন। এবং তারা আমাদের যেটি জানাচ্ছিলেন যে আসলে নির্বাচন কমিশন সহ প্রশাসনের যে ব্যর্থতা, তাদের এই ব্যর্থতার দায় তারা কোনোভাবে এড়াতে পারেন না। পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতে এখন ভোট গণনা চলছে, সেই ভোট গণনাতে আরও সময় লাগছে, প্রায় এক একটি হলের ভোট গণনা করতে প্রায় ঘন্টা খানেকের ওপরে লেগে যাচ্ছে, যার কারণে বলা যায় যে একরকম বিলম্ব তো হচ্ছেই, সেই সাথে বিরক্তিও কিন্তু চরমে পৌঁছেছে। আমরা দেখছি যে এখানে যদিও নির্বাচনের যে ভোট গণনা সেটি বিলম্ব হচ্ছে, তারপরেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু বেশ সরব অবস্থানে রয়েছেন। তারা রাতভরই বেশ প্রতিটি পয়েন্টে কিন্তু সরব ছিলেন। পাশাপাশি জাহাঙ্গীরনগরের বেশ কয়েকটি প্রবেশ মুখেও আমরা দেখেছি বিজিবি সহ আইপিবিএন সহ পুলিশ সদস্যরা কিন্তু বেশ
নিরাপত্তা জোরদারেই রেখেছেন। পাশাপাশি শিক্ষার্থীরা চলে গেলেও কিন্তু তারা শেষ মুহূর্তে আমাদের যেটি জানিয়েছেন যে নির্বাচনী যে ফলাফল সেটি তারা প্রত্যাশা করেন যে যত দ্রুত সময় সম্ভব তত দ্রুত সময়ে যেন আসলে ফলাফলগুলো প্রকাশ করা হয় এবং হল সংসদ সহ কেন্দ্রীয় সংসদে যারাই নির্বাচিত হয়েছেন তারাই তাদের আগামী দিনের এই জাকসু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন এবং সেই প্রতিনিধিদের তারা যেন আসলে জাকসুর উন্নয়নে কাজ করে এমনটি কিন্তু তাদের প্রত্যাশা। সেই সাথে তারা বলছেন যে এমন নির্বাচন আসলে তারা প্রত্যাশিত ছিল না, যেহেতু উৎসবমুখর পরিবেশে প্রায় ৩৩ বছর পরে এই নির্বাচনটি হওয়ার কথা ছিল, কিন্তু উৎসব যে আসলে এমন বিষাদের রূপ নিবে, এমন আসলে অপেক্ষা গুনতে হবে তাদের, এমনটা কিন্তু তাদের মোটেও প্রত্যাশা ছিল না। যার কারণে আসলে একরকম বিরক্তি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা সকাল নাগাদ কিন্তু তারা হলে ফিরে গেছেন। রাব্বি, রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। ফের আলোচনায় মহাখালী ফ্লাইওভারে সেই সুড়ঙ্গ পথ। বছরখানেক আগেই এটি বন্ধ করার কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ, অথচ জায়গাটি ছিন্নমূল আর ভবঘুরেদের অপরাধের আশ্রয়স্থল হয়ে উঠেছে। কি আছে ২৪ ফুট লম্বা ও ৩ ফুট চওড়া ওই সুড়ঙ্গে? SRS আলীর ছবিতে জানাচ্ছেন আলামিন হক অহন। মহাখালী ফ্লাইওভার ১ কিলোমিটারের বেশি এই উড়াল সড়কের মাঝামাঝি একটি সুড়ঙ্গ পথ, যেখানে মাঝে মধ্যেই ছিন্নমূল ও ভবঘুরেদের ঢুকতে দেখা যায়। ফ্লাইওভারের চওড়া কংক্রিটের খুঁটিতে দুই পাশ থেকে যুক্ত হয়েছে দুটি স্প্যান। সড়ক পৃষ্ঠে বিভাজক অংশে স্প্যানের লোহার পাতগুলো পরস্পরের সাথে পুরোপুরি মেশানো নেই। এতে তৈরি হয়েছে ১২ ইঞ্চি বাই ১৮ ইঞ্চির একটি সুড়ঙ্গ পথ। এইটুকু গর্ত গলিয়ে ভেতরে ঢোকা আনারি মানুষের কাজ নয়, তবে কৌতূহলী এই পথচারীর ইচ্ছে ভেতরে প্রবেশের। খুব বেশি কঠিন কিছু না, যে কেউ একটু চেষ্টা করলে এর ভেতরে ঢুকতে পারবেন। আমরাও দেখতে চাই কি আছে ভেতরে। দুই স্প্যানের সংযোগস্থলেই তৈরি হয়েছে একটি ফাঁপা অংশ, যার দৈর্ঘ্য প্রায় ২৭ ফুট, তবে সুড়ঙ্গের পৃষ্ঠতল ২৪ ফুট। ৪ লেনের উড়াল সড়কের পেটের ভেতর যেন আস্ত এক লম্বা কক্ষ। কি নেই এখানে? অধিকাংশই মাদক গ্রহণের সরঞ্জাম। দেখা মেলে নারীদের ছিনতাই হওয়া ব্যাগসহ নানান কিছু। আছে উৎকট গন্ধ। আমি বাইকের কাছে চলে গেছি কতটুকু দৌড় দিয়ে, এর মধ্যে দেখি যেখানে যে গর্তটা, এই গর্তের মধ্যে ধাপ করে পড়ছে। ১০ সেপ্টেম্বর এক নারীর মোবাইল ছিনিয়ে নিয়ে এক ছিনতাইকারী এর ভেতরে ঢুকে যান। পরে পুলিশ এসে ভেতর থেকে উদ্ধার করে বালিশ, তোশক সহ অনেক কিছুই, যেখানে আবাস গড়েছে ছিন্নমূল ও ভবঘুরেরা। দেখি ওই মহিলা নামে, ছেঁড়ারা নামে, কেউ ডেন্ডি নিয়ে যায়, কেউ আবার কিছু কিছু আছে যে ছিনতাই করে এর মধ্যে ঢুকে পড়ে। এখানে আমি মূলত প্রতিদিন যাওয়া আসা করি। সেদিন আমার চোখে পড়ছে যে একটা মহিলা আর একটা পুরুষ নিচে নামতেছে। পরে আমি এসে দেখি যে এখানে মানে আমি সাইকেল নিয়ে যাওয়ার পথে দেখছিলাম, পরে ওখানে সাইকেল থেকে রেখে এসে দেখি যে ওনারা দুজন নাই। মূলত এখানে ঢুকে ওনারা কোথায় চলে যায় আর দেখা যায় না। মানে জনশুমারি ও গৃহ গণনার সবশেষ তথ্য বলছে দেশে ২২,১১৯ জন ছিন্নমূল রয়েছে। কিছু বেসরকারি সংস্থা বলছে ঢাকা শহরেই ১.৫ লাখ ছিন্নমূল মানুষের বসবাস। দেশে দিন দিন বাড়ছে ছিন্নমূল এবং ভবঘুরে মানুষের সংখ্যা। এসব মানুষ কে কোথায় বসবাস করছেন তার নির্দিষ্ট পরিসংখ্যান নেই কোনো হিসাব। জীবনের মূল স্রোতে তাদের যদি আনা যায় তাহলেই কমবে অপরাধ। আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। গ্রাহকের জমানো টাকার পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অর্থ আটকে গেছে দুর্বল ব্যাংকগুলোতে। ব্যাংকাররা বলছেন তারল্য সংকটের কারণে গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছেন না তারা। বিশ্লেষকরা বলছেন রেমিটেন্স টাকা আটকে রাখা অনৈতিক, যদিও বাংলাদেশ ব্যাংক বলছে রেমিটেন্স টাকা আটকে রাখার সুযোগ নেই, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। লুটপাটে নাজুক অবস্থায় বেশ কয়েকটি ব্যাংক। আর্থিক সংকটে আমানতের টাকাও ফেরত দিতে পারছে না। তারল্য সহায়তা নিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি এসব ব্যাংক। জমানো টাকা উঠাতে গ্রাহককে ঘুরতে হচ্ছে এক শাখা থেকে অন্য শাখায়, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত টাকা। যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমি ধরেন টাকা পাচ্ছি না, তো আমার বাধ্য হয়ে ধরেন আরেকটা ব্রাঞ্চে যেতে হচ্ছে, সেখানেও পাচ্ছি না।
তো যার জন্য আমাকে এই দিলকুশা ব্রাঞ্চে আসতে হচ্ছে। আমি ইউআইটিসি ইউনিভার্সিটিতে পড়ি, এখন আমার সেমিস্টার ফি দেওয়া লাগবে, এই জন্য আমার টাকা উঠানো লাগবে, তো তারা আর কি টাকা দিতে পারতেছে না। 20,000 50,000 আমার টাকা লাগবে, সেখান থেকে আমি টাকা পাচ্ছি 3,000 বা 5,000, এর বেশি নয় এটা, এবং সপ্তাহে একদিন। নগদ টাকার পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্সও দিতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। এমন 4টি ব্যাংকে প্রায় 550 কোটি টাকা আটকে আছে প্রবাসীদের। রেমিটেন্স না দেওয়ার তালিকায় সবার উপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালক বলেন, তারল্য সংকটের কারণে গ্রাহক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। রেমিটেন্সে আমাদের এখানে যেগুলো ডলারের মাধ্যমে আসে সেগুলো কিন্তু আমরা পেমেন্ট দিই, কিন্তু যেগুলো অন্য ব্যাংকে আসে, অন্য ব্যাংকের ডলারের আকারে সেখানে টাকা হিসেবে ঢোকে, হ্যাঁ, সেইগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে তাদের ডিপোজিটের টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়েছে, এখন একসঙ্গে উঠানোর চেষ্টা করছে, তো একসঙ্গে তো পেমেন্ট দেওয়াটা ডিফিকাল্ট হচ্ছে। তো এখন ওভারঅল যেহেতু ক্রাইসিস, সেহেতু অনেক ক্ষেত্রে হয়তো রেমিটেন্সের টাকা ওই দিনে দিতে পারছে না বা বিলম্ব হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স আসে বিদেশি মুদ্রায়, এটি টাকায় রূপান্তর করে গ্রাহককে দিয়ে থাকে ব্যাংক। তাই রেমিটেন্সের টাকা না দেওয়ার ক্ষেত্রে তারল্য সংকট কোনো অজুহাত হতে পারে না। প্রবাসীদের কষ্টের টাকা ব্যাংকগুলো অনৈতিকভাবে অন্য কাজে ব্যবহার করছে বলেও মনে করেন তারা। ইটস এ ভেরি আনএথিক্যাল থিং, কারণ রেমিটেন্স আসতেছে, রেমিটেন্স পাঠাচ্ছে, এই টাকা ওর পরিবারকে দিবে, এই টাকা কি ব্যাংকে এখন অন্য কাজে দিয়ে দিতেছে? আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে আমার আত্মীয়, তাই না, রেমিটার, তাই না, এই টাকাটা ব্যাংক তুলে আরেকজনকে দিচ্ছে, তা আমার টাকা আরেকজনকে দেবে, আমার টাকা আমাকে দিবেন, এটা কেমন কথা? বাংলাদেশ ব্যাংক বলছে, তারল্য সংকটের সাথে রেমিটেন্সের টাকা না দেওয়ার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানাই কেন্দ্রীয় ব্যাংক। কোনো ব্যাংক বলতে পারবে না যে আমার লিকুইডিটি ক্রাইসিস আছে। লিকুইডিটি ক্রাইসিস থাকতেই পারে, কিন্তু তারা যেহেতু বৈদেশিক মুদ্রা তাদের অ্যাকাউন্টে আসছে, তারা তো এটা সারেন্ডার করে টাকার জোগাড় কেন্দ্রীয় ব্যাংক থেকেই পাবে। অতএব এইটা কোনো অজুহাতই হতে পারে না, এটা একটা অপরাধের কাছাকাছি পর্যায়ে পড়ে। কেন এই কাজটা করছে না, এবং এই অভিযোগটা যদি আমাদের কাছে আসে, অবশ্যই এটা কঠোরভাবে এটা মনিটর করবে। দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কার্যকর হলে গ্রাহকের পাওনা পরিশোধ সহজ হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চাঁদপুরে গেল 4 দিনে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 3 থেকে 400 টাকা। ভরা মৌসুমে সরবরাহ কাঙ্ক্ষিত না হলেও ঘাটে প্রতিদিন মাছ আসছে 4 থেকে 500 মন। খুচরা বিক্রেতারা বলছে, দেশের বিভিন্ন এলাকায় চাঁদপুরের ইলিশের চাহিদা বেড়েছে। ওসব মাছ আসলেই কোথায় যাচ্ছে নিশ্চিত করে বলতে পারছেন না তারা। এদিকে ভরা মৌসুমে ইলিশের দাম চড়া হওয়ায় নাখোশ ক্রেতারা। ব্যবসায়ী নেতারা বলছেন, ইলিশের সরবরাহ বাড়লে রফতানির প্রভাব পড়বে না। চাঁদপুরের ইলিশ বাজার ভিড় জমিয়েছেন বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা, আছেন স্থানীয় ক্রেতারাও। হাঁকডাকে মুখর চারপাশ। বাজার ঘুরে জানা গেল, কয়েকদিন ধরেই ইলিশের দাম বাড়তে আকৃতি ভেদে সব মাছের দাম কেজিতে বেড়েছে 300 থেকে 400 টাকা। এর উত্তর জানা নেই ক্রেতাদের। গতকালও যেটা সবার নাগালের মধ্যে ছিল, আজকে হঠাৎ করে বেড়ে গেছে। এখন বিভিন্ন জন্য মাছ কিনছে, এখন মাছটা কই যায় আমরা বলতে পারি না। মাছের দাম এত বলছেন, বাইরে মাছ অ্যাভেলেবেল, কিন্তু দাম অনেক বেশি, সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশের এখন ভরা মৌসুম, সরবরাহ বেড়েছে ঘাট থেকে হাটে, তাই রফতানির উদ্যোগ নিয়েছে সরকার। ক্রেতাদের দাবি, এই খবরে দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আমাদের এখান থেকে প্রকাশ্যে মাছ যাচ্ছে না। বিভিন্ন পাইকাররা মোটামুটি মাছ কিনে নিয়ে যাইতেছে, তো বড় মাছের এই জন্য আজকে দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সরকারি বন্ধ থাকার কারণে মানুষের সমাগম একটু বেশি থাকে, খাওয়াইনাদের চাহিদাটা বেশি থাকে, সেই ক্ষেত্রে একটু বেড়ে যায়। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, ভরা মৌসুম হলেও মিলছে না পর্যাপ্ত মাছ। যোগান বাড়লে রফতানিতে প্রভাব পড়বে না। মাছের সরবরাহ এবার অনেক কম, তো যদি সরবরাহ কম থাকে তাহলে দামের উপরে প্রভাব কিছুটা পড়তে পারে, আর যদি সরবরাহ বাড়ে দামের উপরে খুব বেশি এটা প্রভাব পড়বে না বলে আমরা মনে করি। বর্তমান বাজারে 500 থেকে 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকা কেজিতে। 1 কেজির বেশি হলেই দাম হয়ে যাচ্ছে 2500 থেকে 2600 টাকার উপরে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। চট্টগ্রামের বাজারে ইলিশের ছড়াছড়ি, তারপরও দাম অস্বাভাবিক চড়া, অনেকটা সাধারণের নাগালের বাইরে। দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সীমিত আয়ের মানুষকে।
ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহের পরও রূপালী ইলিশের মাত্রাতিরিক্ত দামে ক্ষুব্ধ তারা। তবে বিক্রেতারা দিচ্ছেন নানা অজুহাত। ফিশারি ঘাটে প্রতিদিন টনে টনে নামছে ছোট বড় ইলিশ। চট্টগ্রামের সব কাঁচা বাজারেও ইলিশের ছড়াছড়ি। সুপার শপগুলোতেও চলছে ইলিশ উৎসব। ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহ এবং মজুদের পরও দাম আকাশ ছোঁয়া। 1 কেজি ওজনের ছোট আকারের ইলিশের দামই 1800 থেকে 2000 টাকা। 1.5 কেজি বা 2-3 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2.5 থেকে 4-5 হাজার টাকা পর্যন্ত। শুধু দেখেই ফিরতে হচ্ছে বেশিরভাগ ক্রেতাকে। যে পরিমাণ ইলিশ মাছ দাম বাড়তেছে, আমাদের মতো পাবলিকরা সাধারণ ফ্যামিলিরা ইলিশ মাছ দেখা যেতে পারে না। সাধারণ মানুষের জন্য অনেকে মানে কিনে খাইতে 1 কেজি 2200 টাকা দিয়ে অনেক টাপ। ইলিশ মাছ তো চলে যাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে। এবার তো 1200 টন দিয়ে দিচ্ছে পূজার জন্য ইন্ডিয়াতে। দুর্গা পূজা দিচ্ছেন 1500 টাকা করে মাছ, ইন্ডিয়াতে 1500 টন, আর আমি খাইতে হইতেছি 3000 টাকা। এই দেশের মানুষ এটাই কোনো সময় জাস্টিফাই হয়? সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, নেই কোনো উৎপাদন খরচ। তবুও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে কেন? এজন্য সিন্ডিকেটের কারসাজি এবং তদারকি ঘাটতিকে দুষছেন ক্রেতারা। এখানে সিন্ডিকেট হিসাবে এইভাবে বিক্রি করে, আর এখানে একটা মার্কেটের ভিতরে একজনে যে এইটা বিক্রি করব, সবাই প্রায় সেম, সামান্য এদিক সেদিক। যারা মাছ ধরে আনে নদী থেকে, সেই নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে ছাড়া, নির্দিষ্ট ব্যক্তিকে ছাড়া অন্য কারো কাছে মাছ বিক্রি করতে পারে না। ওইখানে এই সমস্যা। মনিটরিং থাকলে হয়তো আরও এটা কম দামে পাওয়া যেত। এখন মনিটরিং অভাব, এবং যেখান থেকে মাছ আসার কথা সাগর থেকে, ওখান থেকেই তো মাছ, আমি জানি না ওখান থেকে মাছ কোথায় উধাও হয়ে যাচ্ছে। যদিও অজুহাতের শেষ নেই বিক্রেতাদের। পার্শ্ববর্তী দেশে ইলিশ রপ্তানি, সাগরে মাছ সংকট সহ বিভিন্ন কারণে দাম চড়া বলছেন তারা। মাল নাই, তাড়াতাড়ি করে মাল কিনতে হয়, তো মাল দাম পাত্তা বড় দাম, প্রচুর দাম ইলিশ মাছের। একমাত্র চালানি ব্যবসার জন্য এই মাছগুলি ইন্ডিয়া কন্ট্যাক্ট করছে দেওয়ার জন্য, সেই জন্য ইলিশ আমরা পাচ্ছি না। চালানিরা মাছ কিন্তু 1 টাকার মাল 5 টাকা দিয়ে কিনে। ওরা রংপুর পাঠায়, বরিশাল পাঠায়, ময়মনসিংহ পাঠায়, চালানিরা সব কিছু করে। তো ওদের জন্য মাছটার রেটটা বেশি পড়ে যায়। কিনা সস্তা থাকলে না কাস্টমারদের আমরা সস্তা দিতে পারতাম। কিনে আনতেছে দাম দিয়ে, বিক্রি করতেছে দাম দিয়ে, এখন তো মাছও পাওয়া যাইতেছে না। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। মুহূর্তে তলিয়ে গেছে সীমান্তের একমাত্র নিরাপত্তা বলয় উদয়নগর বিজিবি ক্যাম্প। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সহ নিশ্চিহ্ন হয়েছে কত শত বসতভিটা। সম্প্রতি 70 কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাবনা দিলেও তা এখনো আলোর মুখ দেখেনি। কয়েকদিন আগেও দৃশ্যমান ছিল বিজিবির উদয়নগর ক্যাম্প, এখন পদ্মার গর্ভে বিলীন। টিকে আছে শুধু ওয়াচ টাওয়ার, শঙ্কা সেটিও বিলীন হতে পারে যে কোনো সময়। কুষ্টিয়ার দৌলতপুরে ভাঙছে পদ্মার পাড়। নদী তীরবর্তী অনেকেই এরই মধ্যে ঘরবাড়ি ছেড়েছেন। যারা ভিটেমাটি আঁকড়ে আছেন তারা রয়েছেন ঝুঁকিতে। পানি উন্নয়ন বোর্ডের মতে গেল 2 বছরে উদয়নগরে 800 মিটার এলাকা নদীগর্ভে হারিয়ে গেছে। নদী ভাঙা যায়, এখন আমরা গরিব মানুষ, আমাদের খুব কষ্ট থাকার, আমাদের জায়গা সম্পদ নাই। স্কুলের মালামাল সহ ঘর সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে, কিছুই আমরা রক্ষা করতে পারি নাই। ক্যাম্প গাঙ্গে ভাঙ্গে লইয়াছে গা, এখন তো গরিব মানুষ সবাই বাড়িঘর ভাঙতে আছে। 17-18 বার হবে বাড়ি ভাঙতে ভাঙতে আমরা এই পর্যন্ত গায়ে পৌঁছাইছি। ভাঙনের পাশাপাশি রয়েছে বন্যার ধাক্কা, তলিয়ে যায় ফসলি জমি সহ বসতবাড়ি। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। রাত্রে আমাদের বাড়ির মানুষ কেউ ঘুমাতে পারে না, মানে রাত ভরে জেগে থাকে যে কখন নদীতে বাড়ি পড়ে যায়। স্থায়ীভাবে একটা বাঁধ দেয়, তাহলে আমরা হয়তো এই 12-14 হাজার লোক আমরা হয়তো যদিও বা কষ্টে খাই, তবু আমরা হয়তো এখানে থাকতে পারবো। অরক্ষিত সীমান্তে নিরাপত্তায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করছে বিজিবি। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপের দাবি তাদের কণ্ঠেও। একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি, যেখান থেকে আমরা আমাদের যে অপারেশনাল টহল এবং অন্যান্য কার্যক্রম এখনও অব্যাহত রেখেছি। আমরা আশাবাদী আমাদের বিওপি ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ জনগণের স্বার্থে যদি একটা ব্যবস্থা নেওয়া হয়, তাহলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ হলে মূলত এখানে এই বাঁধ বা এই ভাঙনটুকু স্থায়ীভাবে আমরা প্রতিহত করতে সক্ষম হব। ভাঙন রোধে দৌলতপুরে 13,500 মিটার বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। দর্শক, কর্মক্ষেত্রে চোখের সামনেই যদি সন্তান বেড়ে ওঠে তাহলে বিষয়টি কেমন হতো? ঘরের মতো নিরাপদ আর আপনজনের সন্ধান যদি মায়ের কর্মক্ষেত্রেই পায় শিশুরা, তবে শৈশবটা নিঃসন্দেহে হয়ে ওঠে দারুণ। 12টি বছর ধরে তেমনই এক পরিবেশ রয়েছে যমুনা টেলিভিশনে, যেখানে পরিবারের মতো পরম যত্নে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে শিশুরা।
এই পথ চলার বাকি গল্পটা জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। না, ওরা এখনই শুরু করেনি কর্মব্যস্ত জীবন। এটা ওদের কোনো চেনা ক্লাসরুম, প্লেগ্রাউন্ড কিংবা নিজের আপন ঘরও না, তবু যেন সবচেয়ে আপন। কেননা এই কর্মক্ষেত্র ওদের মায়েদের, আর মায়ের পুরো কর্মঘণ্টাতেই আনন্দমুখর বিচরণ এই শিশুদের। মায়ের কর্মস্থলের সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে এই খুদে মাস্টাররা। কখনো মামাদের কোলে চড়ে ঘুরে বেড়ানো, কখনো খালাদের সাথে নানান আবদার। আর মায়েরা দুশ্চিন্তামুক্ত, পরম স্বস্তিতে নিজ নিজ কাজ করছেন। ছোট্ট এই সোনামণিদের জন্য নির্দিষ্ট একটি কক্ষ থাকলেও পুরো অফিসে যেন তাদের খেলার মাঠ। শিশুদের নিরাপদ, দুরন্ত আর উচ্ছল চলাচলের এই দৃশ্য চোখে পড়বে যমুনা টেলিভিশনে। যমুনার পথ চলার শুরু থেকে নিয়মিত মায়েদের কাছাকাছি থেকে নিজেদের শৈশবকে উদযাপন করে চলেছে এই শিশুরা। মা যখন নিউজ পড়ছেন অথবা নিউজ এডিট করছেন কিংবা অন্য কোনো বিভাগে কাজ করছেন, তারা তখন মায়ের অন্য সহকর্মীদের সাথে হেসে খেলে পরম যত্নে বেড়ে উঠছে। ওর জন্মের 4 মাসের পর থেকেই ও কিন্তু আসলে যমুনা টেলিভিশনের সবার মাঝে বড় হচ্ছে এবং সবাই খুব ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণভাবেই হচ্ছে যে বাচ্চাদের সাথে খেলাধুলা করে। আমার কাজের জায়গা কিন্তু ওর জন্য খুব কমফোর্টের জায়গা। এই পরিবেশটা ও এখানে পায়। ওর অফিসে ওর আন্টিরা, ওর মামারা ওকে এমনভাবে আদর করে ভালোবেসে রাখে যে ও অফিসটাকে ওর বাড়ির মতো খুব একটা নিরাপদ জায়গা। কর্মস্থলে মায়েরা যখন সন্তানের কাছাকাছি থাকতে পারেন, সেটা হয় অসীম প্রশান্তির, যা প্রত্যেকটি কর্মজীবী নারীরই চাওয়া। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মস্থলে এমন শিশু বান্ধব পরিবেশের চাহিদা বিলাসিতা বইকি। আমার বাচ্চাকে আমি 4 মাস বয়স থেকে অফিসে নিয়ে আসি এবং সত্যি কথা বলতে পুরো মানসিকভাবে একেবারে স্বস্তি বোধ করি। একটু দেখি যে আমার বাচ্চাটা খাচ্ছে বা হাসছে, সেটা দেখে কিন্তু আমার নিউজের কনসেন্ট্রেশনটা আরও বেড়ে যায়। না, আমার বাচ্চাটা ঠিক আছে। আমি জানি না এরকম পরিবেশ অন্য কোথাও আছে কিনা, আমি এখানে আছি। আমার কাছে আসলে মনে হয় এটা আমাদের অনেক বড় একটা সৌভাগ্য। আমরা যারা বাচ্চা নিয়ে অফিস করছি, যমুনা বলি যে যমুনা আমাদের একটা পরিবার, আসলেই তাই। যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ মনে করে নারী যখন স্বস্তির সাথে নিশ্চিন্তে কাজ করতে পারবে, তখনই সঠিকভাবে কাজের স্পৃহা বাড়বে। তাই যমুনা টেলিভিশন শিশু বান্ধব অনুকূল পরিবেশ নিশ্চিতের চেষ্টা করে। তো নারী কর্মীদের ক্ষেত্রে যাদের বিশেষ করে সন্তান আছে, তাদের জন্য অনেক দিন ধরেই ভাবা হচ্ছিল কিভাবে একটা ব্যবস্থা করা যায় যাতে করে তারা তাদের সন্তানদের এবং অন্য যারা সদস্য আছে তাদের মধ্যে একটা তৈরি করতে পারে। তো ইনশাল্লাহ সেটা আমরা অনেকটুকুই করতে পেরেছি। আমরা চেষ্টা করছি আসলে বলতে হবে, যাতে আমাদের সব সহকর্মীরা তাদের যে মেধা, তাদের যে শ্রম, সেটা সার্থক করতে অন্য ক্ষেত্রে বাধার সৃষ্টি না হয়। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, তাই শিশুর শৈশব যদি প্রাণবন্ত আর আনন্দময় হয়, তবেই আলোকিত হবে বাংলাদেশ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। চলতি বছর বর্ষা মৌসুমে পদ্মার তীরবর্তী অঞ্চলে আবারও ছড়িয়েছে রাসেল ভাইপার আতঙ্ক। এই সাপের কামড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবার গত কয়েক বছরের তুলনায় এবছর সবচেয়ে বেশি রোগী এসেছে হাসপাতালে। আহতদের বেশিরভাগই কৃষক, ধান খেতে কাজ করার সময় দংশনের শিকার হয়েছে। চিকিৎসকেরা বলছেন, প্রথম অবস্থায় অনেকেই সেবা নিতে যাচ্ছেন গ্রামের ওঝার কাছে, বিলম্ব করে আসছেন হাসপাতালে। শেষ সময় এলে রোগীদের আর বাঁচানো সম্ভব হচ্ছে না। তবে আগের বছরের তুলনায় এবছর মৃত্যুর হার কমেছে বলে জানান চিকিৎসকরা। দুদিন আগে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা থেকে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন কৃষক মিঠুন রায়। রাসেল বাইপাস জমিতে সাহার দিয়েছিলাম ধান খেতে, তারপরেই কামড় দেয়। বাড়ি আসি, বাড়ি থেকে তখন আবার রাজশাহী আসি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 14 নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার দুপুরে সাপের কামড়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ছিল মোট 8 জন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আহতদের বেশিরভাগই মাঠে ধান খেতে কাজ করার সময় দংশনের শিকার হয়েছেন। যারা সচেতন তারা হাসপাতালে যাচ্ছেন, আর যারা এখনো অসচেতন তারা গ্রামের ওঝার কাছে গিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতেই পারছেন না। জঙ্গলে আমার বাঁ পাটা যেমন পড়ে না, কিছু একটু নুচে নিল, বাসায় এসে দেখি একটু রক্ত বার হয়েছে।
আর প্রচুর ব্যথা করছে। বাড়িতে দৌড়ে এসে বলছে আম্মু আমাকে সাপে কামড় মেরেছে, পাড়াতে সাপরে আছে, ওর কাছে গেছিল তো ওরা বলছে আমি পারি না, তুমি মেডিকেলে নিয়ে চলে যাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চলতি বছর বর্ষা মৌসুমে এই হাসপাতালে সাপে কাটা রোগী সেবা নিয়েছেন মোট ৩৫৯ জন। এর মধ্যে ১৩ জন আসেন রাসেল ভাইপারের কামড়ে। এই মৌসুমে হাসপাতালে মারা গেছেন মোট ৩ জন সাপে কাটা রোগী। যত দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার চিকিৎসা সেবাটা শুরু করতে আমরা পারবো। কেননা অ্যান্টিভেনম সাপে কাটা রোগীর জন্য একমাত্র চিকিৎসা। আমি যদি অ্যান্টিভেনম প্রয়োগ করতে না পারি সময়ের মধ্যে, সেই রোগীকে কিন্তু বাঁচানো বা সুস্থ করা অনেকাংশে জটিল হয়ে পড়ে। সাপের দংশনের পর সঠিক সময়ে হাসপাতালে না আসা ও জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালে অ্যান্টিভেনাম না থাকায় সাপে কাটা রোগীর বিপদ বাড়ছে বলে জানান চিকিৎসকরা। তারা বলছেন রাসেল ভাইপারের কামড়ে রোগীর শারীরিক কিছু পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে, যে ক্ষেত্রে আইসিইউ সেবা দিতে হচ্ছে। আমাকে যে সাপে কামড় দিক না কেন, সেটা বিষধর হোক বা বিষবিহীন হোক, আমাকে সেটা নিয়ে আসলে মাতামাতি না করাই ভালো। আমাদের সবার আগে যেটি করতে হবে, নিকটস্থ হাসপাতালে যেতে হবে। সাপে কাটার পরে ওঝা, কবিরাজ, ঝাড়ফুঁক এগুলোর কোনো গুরুত্ব নেই। পদ্মা তীরবর্তী এলাকায় রাসেল ভাইপারের উপদ্রব বেশি হওয়ায় সাপে কাটা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগামী ১৫ দিনের মধ্যেই রামেক হাসপাতালে একটি বিশেষায়িত ইউনিট চালু করার কথা রয়েছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। সেতু নির্মিত হলেও নেই দুপাশের সংযোগ সড়ক। গাইবান্ধার ঘাগোয়া গ্রামে এই বেহাল দশা। বিকল্প হিসেবে বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করছে গ্রামবাসী। তোলা যাচ্ছে সাইকেল বা মোটরসাইকেলের মতো হালকা যানবাহন। এই গাফিলতির জন্য ঠিকাদার আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করছেন স্থানীয়রা। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাত্র ৩০ ফুটের সেতু, তাতেই খরচ ৩৪ লাখ টাকা। কিন্তু পুরোপুরি নির্মাণ কাজ শেষ না হওয়ায় ওঠানামা করার ভরসা বাঁশের চাটাই পাতা সাঁকো। এটি সুন্দরগঞ্জের ঘগোয়া গ্রামের দৃশ্য। ২০২৩-২৪ অর্থ বছরে গাইবান্ধার এই গ্রামে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে সেতু নির্মাণের কাজ পায় আইকন কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। পরে হাতবদল হয়ে কাজটি বাস্তবায়ন করেন সেতু নির্মাণের কাজ পায় আইকন কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। পরে হাতবদল হয়ে কাজটি বাস্তবায়ন করেন গোলাম মাওলা নামের স্থানীয় এক ঠিকাদার। চুক্তি অনুযায়ী গেল বছরের জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় গড়ায় চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত। এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে বরাদ্দের প্রায় ২৬ লাখ টাকা, অথচ বানানো হয়নি দুপাশে সংযোগ সড়ক। এতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। এই অবস্থায় হেরা সাইডা চলে গেছে। এখন মানুষ যে কত যাতায়াত অসুবিধে, সবাই মিলে বাস টাস কাইটা তারপর যে একটা সাঁকো দিয়ে দিছে, ভেঙে গেছিল, তারপর আবার ঠিক করছে, করার পর তারপরেও একটু মানে অসুবিধা। স্টুডেন্টরা স্কুল যাবে, মানে কখন যে পা পিছলে পড়ে যাবে বা কখন দুর্ঘটনা ঘটবে সেটা আমরা কেউ বলতে পারি না। সেতুর সংযোগ স্থাপনে এলাকাবাসীর উদ্যোগে তৈরি সাঁকোটিও হয়ে গেছে নড়বড়ে। প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ঠিকাদার আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতিকে দুষছেন গ্রামবাসী। মাছার উপর দিয়ে উঠলে ভয় লাগে, বাচ্চা কাচ্চাও তো স্কুল যাইতে চায় না। দায় সারা কাম করে চলে গেছে, ওটা অনেকে তো যাইতে পারে না এই পাশ দিয়ে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও কেন সংযোগ সড়কের কাজ হয়নি এমন প্রশ্নে ক্যামেরা দেখেই এড়িয়ে যান উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। অসংগতি নিয়ম অনিয়মের বিষয়টা আপনি আমাকে বলবেন। এ বিষয়ে দ্রুত তদন্ত করে সেতুর সংযোগ সড়ক নির্মাণ এবং ঠিকাদার সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ঠিকাদারের গাফিলতি না কোথায় গাফিলতি আমি খোঁজ নিয়ে দেখি এটা জানাতে পারি। এস্টিমেটে কি ছিল, ঠিকাদার কতটুকু কমপ্লিট করেছে, যদি অনিয়ম থাকে তাহলে তো অবশ্যই বিধিমতাবেক ব্যবস্থা হবে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সেতুর সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এশিয়া কাপে গ্রুপের ম্যাচে ওমানকে ৯৩ রানে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে পাকিস্তান। ১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাক বোলারদের দাপটে ৬৭ রানে গুটিয়ে যায় ওমান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ০ রানে ফেরেন সাইম আইয়ুব। দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস। পার্টনারশিপ ভাঙে ফারহান ২৯ রানে ও ৬৬ রানে হারিস ফিরলে মোহাম্মদ নওয়াজ আউট হন ১৯ রানে। শেষ দিকে ফখর জামানের অপরাজিত ২৩ রানে
7 উইকেট হারিয়ে 160 রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 41 রানে 3 উইকেট হারায় ওমান। টিকতে পারেননি সুফিয়ান ও শুক্লা। দলের হয়ে সর্বোচ্চ 27 রান করে সাজঘরের পথ দেখেন হাম্মাদ মির্জা। পাকিস্তানের বোলারদের কাছে পাত্তাই পাচ্ছিল না ওমান। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে 67 রানে অল আউট হয় তারা। নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার নেপালের রাষ্ট্রপতি ভবনে হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এ সময় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীকে শপথ পড়ান দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। এর মাধ্যমে প্রথমবার কোনো নারী সরকার প্রধান পেল হিমালয় অঞ্চলের দেশটি। এর আগে এ বিষয়ে নেপালের রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন দেশটির সেনা প্রধান অশোক রাজ সিন্ডেল ও বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এ বৈঠকে জেনজিদের দাবি মেনে নিয়ে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে গঠন করা হয়েছে ছোট একটি মন্ত্রিসভা। পশ্চিমা জোট ন্যাটোর সঙ্গে তীব্র উত্তেজনার মাঝেই শুরু হয়েছে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাদ 2025। একে কেন্দ্র করে নিজেদের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে পোল্যান্ড, লিথুয়ানিয়ার মতো নেটো জোটভুক্ত দেশগুলো। মহড়ায় ইউরোপীয় দেশগুলোর আকাশসীমা লঙ্ঘন হচ্ছে, পোল্যান্ডের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া ও বেলারুশ। জাপাদ 2025 রুশ ও বেলারুশীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণের চূড়ান্ত ধাপ। শুক্রবার শুরু হওয়া এ মহড়া চলবে 5 দিন ব্যাপী, যার উদ্দেশ্য উভয় দেশের কমান্ডার ও সদর দফতরের দক্ষতা বাড়ানো এবং সেনাদের মাঠ পর্যায়ের অনুশীলন জোরদার করা। এবারের মহড়ায় অংশ নিচ্ছে দুদেশের প্রায় 30,000 সেনা। এর মধ্যে প্রায় 5,000 সেনা মোতায়েন আছে বেলারুশ সীমান্তে। বেলারুশের ভিতেপস্ক, মিন্স্ক ও গ্রোদনো অঞ্চলের প্রশিক্ষণ ক্ষেত্র, রাশিয়ার কিছু ঘাঁটি এবং বাল্টিক ও বারেন্টস সাগর এলাকায় চলছে এ সামরিক মহড়া। জাপাদ 2021-এর চেয়ে এবারের মহড়ার আকার ছোট হলেও একে সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে সীমান্তবর্তী পশ্চিমা দেশগুলো। এ সামরিক কার্যক্রম শুরুর ঠিক আগে রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করলে সক্রিয় করা হয় ন্যাটোর আর্টিকেল 4। টহলে নামানো হয় যুদ্ধ বিমান। সরাসরি পোল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এ মহড়া, এমন দাবি তুলে বেলারুশের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। লিথুয়ানিয়াও জোরদার করেছে সীমান্ত সুরক্ষা। তবে বেলারুশের সেনাপ্রধান পাভেল মুরাভেইকোর দাবি, মহড়া ন্যাটো দেশ ও ইউক্রেন সীমান্ত থেকে যথেষ্ট দূরে হচ্ছে, যা কোনো দেশের জন্যই হুমকি নয়। আমাদের সব কার্যক্রম দক্ষিণ ও পশ্চিম সীমান্ত থেকে অনেক দূরে। তাছাড়া এগুলো কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, তবে সীমান্তের কাছাকাছি সব সামরিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মহড়ার সময় কোনো ধরনের উস্কানি ঘটলে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। রাশিয়া প্রত্যাখ্যান করেছে পোল্যান্ডের অভিযোগ। মহড়াটিকে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক বলে দাবি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। অভিযোগ তুলেছে এ নিয়ে অযথা উত্তেজনা বাড়াচ্ছে পশ্চিমারা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর আলোচনায় দেশটির সামরিক সক্ষমতা। আকাশসীমা পেরিয়ে এই হামলায় অংশ নেয় ইসরায়েলের 12টি যুদ্ধ বিমান। তেল আবিবের ক্ষেপণাস্ত্র হামলার পর কাতারের তরফ থেকে আসেনি পাল্টা পদক্ষেপ। তেল সমৃদ্ধ কাতার আর্থিকভাবে সক্ষম হলেও ইসরায়েলের হামলায় তাদের প্রতিরক্ষা দুর্বলতা ফুটে উঠেছে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশগুলোর একটি কাতার। আরব বিশ্বে তাদের অবস্থান যথেষ্ট শক্তিশালী। মঙ্গলবার কাতারের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় ইসরায়েলের 12টি যুদ্ধবিমান। দোহার কূটনৈতিক এলাকায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হয় এই হামলা। 2025 সালের গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সের তথ্য মতে সামরিক শক্তিতে 145টি দেশের মধ্যে কাতারের অবস্থান 72তম। নৌ, স্থল ও আকাশ প্রতিরক্ষায় তাদের রয়েছে উন্নত যুদ্ধ সরঞ্জাম, যদিও এই সূচকে আরও ঢের এগিয়ে তেল আবিব। কাতারের আকাশসীমা রক্ষায় মোট 125টি যুদ্ধবিমান রয়েছে, যার মধ্যে রাফাল ও জার্মান টাইফুন সহ রয়েছে 31টি ফাইটার জেট। এছাড়া বাহিনীর বহরে আছে 46টি সামরিক হেলিকপ্টার আর 12টি পরিবহন বিমান। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে আরও সামরিক বিমান ক্রয়ের দিকে ঝুঁকছে দেশটি। মোট 87,000-এরও বেশি সেনা সদস্য রয়েছে কাতারের সেনাবাহিনীতে। তাদের মধ্যে অ্যাক্টিভ সেনা সদস্য প্রায় 68,000। এছাড়া প্রায় 100টির মতো ট্যাঙ্ক আর 5,000-এরও বেশি সাজোয়া যান রয়েছে দেশটির সমর ভাণ্ডারে।
যদিও নৌশক্তিতে একেবারেই পেছনের সারিতে কাতারের অবস্থান। দেশটির নৌবাহিনীতে রয়েছে মোট 105টি নজরদারি জাহাজ ও 4টি করভেট। এছাড়াও হেলফায়ার মিসাইল, ড্রোন ও স্বল্পপাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে দেশটির সমর ভাণ্ডারে। তবে নেই পারমাণবিক অস্ত্র কিংবা ব্যালিস্টিক মিসাইল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।